অনেকেই ক্ষোভ প্রকাশ করছেন কেন দীপুমণিকে 12 ঘন্টা প্যারোলে মুক্তি দেওয়া হলো তার হাজব্যান্ডের জানাজায় অংশ নেওয়ার জন্য। আমি তাদেরকে মনে করিয়ে দিতে চাই, যারা এখন ক্ষোভ প্রকাশ করছেন, 14 বছর 17 বছর ধরে আপনাদের ক্ষোভটা কোথায় ছিল? আপনারা কি তখন ক্ষোভ প্রকাশ করেছেন? তখন কি মানবিকতার কথা ফ্যাসিস্ট হাসিনাকে বলতে গিয়েছেন? যখন গোলাম পরোয়ারকে মাত্র 3 ঘন্টার জন্য তার বাবার জানাজায় মুক্তি দিয়ে অংশগ্রহণ করার জন্য মুক্তি দেওয়া হয়েছিল প্যারোলে। এমন অনেক শত শত লিডার আছেন যাদের বাবা মা অথবা সন্তানের মৃত্যুতে পর্যন্ত জানা যায় তারা অংশ নিতে পারেননি। তখন আপনাদের ক্ষোভ কোথায় ছিল? বিএনপির একটা ছাত্রদলের একটা ছেলে সেদিন বলছিল, কান্না করতে করতে সে বলছিল যে তার বাবা মারা গিয়েছে, সে জানা যায় ছেলেটা অংশ নিতে পারেনি, পুলিশ পাহারা দিচ্ছিল, আসলেই তাকে ধরে নিয়ে যাবে। জামায়াতের একটা ছেলে তখন বলছিল যে তার বাবা, তার ফুপা মারা গিয়েছে, সেই ফুপার জানাজায় সে আসতে পারছে না কারণ টহল দিচ্ছিল পুলিশরা, তার মাকে বলা হচ্ছিল যদি আসে তার ধরে নিয়ে যাবে। এরকম অনেক উদাহরণ আমরা দেখেছি যে সন্তানের মৃত্যুতে বাবাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছিল কিন্তু ডান্ডা পরানো অবস্থায়। সেই ইতিহাসগুলো তো আমরা ভুলে যাইনি। আজকে আপনারা আমাদেরকে মানবিকতা শেখাতে আসছেন। ফ্যাসিস্ট হাসিনার সময়ের মানবিকতার দিকে একটু ফিরে তাকান। যখন বিরোধী দলকে মানুষ হিসেবে গণ্য করা হতো না, তাদেরকে কুকুর বিড়ালের চেয়েও খারাপ আচরণ করা হতো তাদের সাথে, আর আপনারা এখন আমাদেরকে মানবিকতার সবক দিতে আসছেন। প্রকৃতির একটা প্রতিশোধ আছে, এটা একটা কথা আমরা জানি না যে প্রকৃতির প্রতিশোধ বলে একটা কথা আছে। এই সব কিছু হচ্ছে যে আপনারা আমাদেরকে শিখিয়েছেন, এই জেনারেশনকে আপনারা শিখিয়েছেন যে আপনারা কতটা নির্দয় ছিলেন, কতটা নিষ্ঠুর ছিলেন, কতটা অমানবিক ছিল ফ্যাসিস্ট আমল। আপনাদের শুকরিয়া জানানো উচিত এবং নিজেদেরকে ধিক্কার দেওয়া উচিত যে আপনারা কি ধরনের কষ্ট, কত যন্ত্রণা আমাদেরকে আপনারা দিয়েছেন, এই জাতিকে আপনারা দিয়েছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরে যাওয়া উচিত এবং বাংলাদেশ থেকে যেই জবাব দেওয়া হচ্ছে, যে শর্ত জুড়ে দেওয়া হচ্ছে, সেটা খুবই অহংকারী, খুবই রূঢ়, এরকমভাবে বিনা স্বীকৃতি ভারতের কূটনীতিক তিনি এভাবে বলার চেষ্টা করছেন এবং সেটা বাংলাদেশের জন্যই ভালো হবে যদি এখন যায় তারেক রহমান, সেভাবে বলার চেষ্টা করছে। এবং দীনেশ ত্রিবেদী তিনি বলেছেন যে এমন অভ্যর্থনা দিবে, মানে মোদি বলেছে যে এমন অভ্যর্থনা দিবে যেটা কখনোই হয়নি। এবং সেখানে বিনা স্বীকৃতি আরও কিছু কথা বলেছেন যে মানে তিনি খুব অহংকারী বলেছেন, রূঢ় বলেছেন, অত্যন্ত অভদ্র বলেছেন। যেই বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে জবাব দেওয়া হয়েছে বা ভারত সরকারকে তারেক রহমান যেই শর্তগুলো দিয়েছেন, সেখানে যে শেখ হাসিনার পদার্পণের বিষয়টি আছে সেটাকে তিনি বলছেন যে এটার সাথে হাসিনার পদার্পণের বিষয়টি এক করা কিছুতেই ঠিক হয়নি। যদিও হাদির হত্যাকারী সম্পর্কে তিনি কিছু বলেননি, এই ধরনের হচ্ছে যেটা কোনোভাবেই মানার গ্রহণযোগ্য নয় বলে তিনি আলোচনা করেন। এবং এখন পর্যন্ত আলোচনা চলছে দুই দেশের মধ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমানকে সেখানে নেওয়ার জন্য। কিন্তু কেন এত উতালা হয়েছে সেটাই হচ্ছে এখন দেখার বিষয়, যে কেন ভারত এত উতালা হয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নেওয়ার জন্য। কি স্বার্থ তারা বলছে বাংলাদেশের জন্য ভালো হবে, বাংলাদেশের যেই সমস্যাগুলো আছে ভারতের সাথে সেই সমস্যাগুলো সমাধান হবে। আসলে কি হচ্ছে এখন, অনেকেই মনে করছেন যে তারেক রহমানের সেখানে যাওয়া তারেক রহমানের জীবনের হুমকি মনে করছেন, আবার কেউ মনে করছেন যে এইখানেই তারেক রহমানের জীবনের হুমকি, যেটা রয়ের এজেন্ট এসেছে তারা কোনো না কোনোভাবে মানে এরকম একটা ঘটনা ঘটাতে পারে, এরকমও সন্দেহ করা হচ্ছে। বা বাংলাদেশে জঙ্গি যে নাটক শুরু হয়েছে আবার, সেটার পেছনে ভারতের এক ধরনের হাত আছে, সেটাও মনে করা হচ্ছে। সব মিলিয়ে মানে ভারতের এত উতালাকে আসলে মানে এক ধরনের সন্দেহের চোখে দেখা হয়। এবং সেই মোতাবেক একটি দুর্ঘটনা ঘটেছে, সেটা দুর্ঘটনা না ষড়যন্ত্র ভারতের, সেটাও এখন দেখার বিষয়। যে একটি আবাসিক হোটেলে 9 জন বাংলাদেশি নিহত হয়েছেন, সেটাও এখন একটা দেখার বিষয় হয়ে দাঁড়িয়েছে যে আসলে এটা নিছক দুর্ঘটনা নাকি ষড়যন্ত্র করে করা হয়েছে। যেহেতু বাংলাদেশের উত্তরগুলো তাদের কোনোভাবেই ভালো মনে হচ্ছে না, তারা চায় যে এক্ষুনি তারেক রহমান সে ভারতে চলে যাক এবং নরেন্দ্র মোদীর সাথে আলোচনা করুক, তারা যা যা শর্ত দিবে সেই শর্ত মেনে নেয়, যেরকম শেখ হাসিনা থাকতে করেছিল সেই রকমই এখনই তারেক রহমানের কাছেও তারা আশা করেছিল। কিন্তু তারা তখনই এই হোঁচট খেয়েছে যখন তিনি ভারত না গিয়ে চীন গিয়েছিলেন। এখন আরও ধাক্কা খেয়েছে যে তারা এত অনুরোধ করা সত্ত্বেও, একের পর এক অনুরোধ করা সত্ত্বেও তারেক রহমান সেগুলোকে অগ্রাহ্য করে, মানে সেগুলোকে কোনোভাবেই পরোয়া না করে তিনি একের পর এক শর্ত জুড়ে দিচ্ছেন। সো এটাকে আসলে ভারত কিছুতেই মেনে নিতে পারছে না। ভারতের গালে চরম একটা চড় পড়েছে এবং সেই চড়টা মেরেছে প্রধানমন্ত্রী তারেক রহমান, বিএনপি সরকার। দেখেন ভাই, আপনারা জিন্দিগিতে কন একটা হাসা কথা, অহন যে মিশা কথা কইবেন না, এইটা আমরা কেমনে বুঝবো?
সমস্যাটা হইতেছে গিয়ে আপনাগো না, সমস্যাটা হইতেছে গিয়ে আমগো সরকারে, যাগরে যে সরকারে মনে করেন যে আমরা প্রমোট করছি, চাইছি যে এই সরকার যাতে ক্ষমতায় আসে দেশটারে দেহে হেরে আমরা রেসপন্সিবল পার্সন মনে করছিলাম। এখন যেটা হইতাছে হ্যাঁ হইতাছে বেশি পিরিতি, হ্যাঁ এত বেশি পিরিতি করতে যাইতেছে, বেশি পিরিতি করতে গিয়ে জনগণের সমস্যা ফেলাইতেছে। হ্যাঁ 2 দিনে 2 দিন 4 দিন হয়েছে সরকার গঠন করছে, এই 2 দিন 2 দিনে 4 দিনে যেটুক হ্যাঁ ভালো কাম করছে সেটার তো জীবনে আপনারা প্রশংসা করবেন না, প্রশংসা করার দরকার নাই। কিন্তু যেটুক করতেছে সেই ডুকের ফ্যাসিলিটিস তো নিবেন। মানে বোকা তো মানুষ হয়, কিন্তু বোকার তো একটা লিমিট থাকতে হবে। যেটুক সরকার আপনার করে ফ্যাসিলিটিস দিতেছে, যেটুক পাইতেছেন সরকারের কাছ থেকে, ওটুক তো গ্রহণ করবেন। আপনারা ওটুকু গ্রহণ করতে চান না, ওইটুকু ডিস্ট্রয় করতে চান। মানে বুঝলাম না আপনারা কোন জায়গার মানুষ, চাইতেছেন নাকি? নারীরা এই টমটম চালায়, এটাতে আপনাকে সমস্যা। নারীরা কেন টমটম চালায়? নারীরা গার্মেন্টসে চাকরি করে, ওভারটাইম করে, রাত জায়গা ডিউটি করে, এটাতে আপনাকে সমস্যা। আরে মিয়া, আপনাকে তো শুকুর করা উচিত যেই নারী আপনার ঘরে ভাত রান্ধে, যেই নারী আপনার সংসার চালায়, যেই নারী আপনার বাচ্চা পৃথিবীতে আইনা দেয়, যেই নারী আপনার লেগে এত কিছু করে, সেই নারী আবার বাস চালায়। এই বিষয়টারে আপনি কোন জায়গায়, আপনার বউ যদি হয়, আপনার স্ত্রী যদি হয়, আপনার বোন যদি হয়, আপনার প্রতিবেশী যদি হয়, আপনার জানাশোনা যদি হয়, আপনি চিনেনও না। কিন্তু একজন নারী রে আপনি দেখতেছেন হ্যাঁ একটা বিরাট বাস চালাই যাইতেছে। এটা কি মানে প্রশংসার বিষয় না, গর্বের বিষয় না? দেখতেও তো সুন্দর লাগে যে একটা মহিলা মানুষ বাস চালাইতেছে, এটা একটা কনফিডেন্টের বিষয়। আপনি ওই মহিলারে কনফিডেন্ট দেন, আপনি ওই মহিলারে অ্যাপ্রিসিয়েট করেন। আপনি সেইটা না কইরা আপনি কইতাছেন যে নারীর লেগে বাস চালানোর একটা বাড়ে জিনিস হয়ে গেল না। ওই মিয়া, বাড়ে জিনিস কেমনে হইলো? যখন আপনার কাছ থেকে নীতি কথা আশা করছেন, তাকে এমপি ইলেকশন করতে দিচ্ছেন, সে এখন পর্যন্ত মানে ব্যক্তিগত আঘাত হয়ে যায় অর্ধশিক্ষিত একজন পুরুষ এবং যার কোনো নৈতিকতা নাই, যে মুখস্থ বিদ্যা ছাড়া কিছুই জানে না, তাকে বলতেছেন তার কথা শুনে আপনার ইমপ্রেস হন। আজকে আপনি তার কথা শুনে ইমপ্রেসড হচ্ছেন, চিন্তা করেন আপনার ঘরে যে নারীটি আছে সেই নারীটি এই পুরুষটি দ্বারা সেফ কিনা। এটা ব্যক্তিগত আক্রমণ নয়। একজন রাজনীতিবিদ যখন তার চারিত্রিক বিষয়বস্তুগুলো ঠিকঠাক থাকবে না, তখন প্রশ্ন উঠবে এবং এগুলো নিয়ে আলোচনা করতে হবে, কথা বলতে হবে। আর যদি এগুলো নিয়ে কথা না বলি, তাহলে তার যে চরিত্রহীনতা সেটাকে আমরা নর্মালাইজড করছি। সুতরাং যারা ভাবছেন যে তাকে কেন ব্যক্তি আক্রমণ করা হচ্ছে, এটা ব্যক্তি আক্রমণ নয়, এটা প্রফেশনালি রাজনৈতিকভাবে এটা আমাদেরকে বলতে হবে। যার চরিত্রের ঠিক নাই সে কিভাবে রাজনীতি করবে, দেশের ভালো করবে, নারীদের পাশে থাকবে, বা পুরুষ যারা আছেন সমাজে তারাই বা কি শিখবে, তাই না? তো সমাজ থেকে এই ধরনের কীটদেরকে নর্দমায় নিক্ষেপ করা উচিত। দ্যাটস ইট।